আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। চলে গেছে সাইমানকে জয়েন করছে। তোমরা আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও আমি একটু অসুস্থ, গত ক্লাসে বলেছিলাম। আজও আমি তোমাদের ক্লাস নিতে এসেছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে পড়াবো আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, এটা হচ্ছে তোমাদের বইয়ের 13 অধ্যায়। আমরা গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম মূলত একটা এক্স-রে টিউব, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান আমরা পড়িয়েছিলাম। সেখানে এক্স-রে টিউব সম্পর্কে আলোচনা করেছিলাম, এক্স-রে টিউব উৎপাদন হয় সেটা আলোচনা করেছিলাম। আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্সের আরো কিছু বিষয় আমরা আজকে জানব। এই অধ্যায়ে আমরা আজকে যে আলোচনার বিষয়, সেই বিষয় থেকে তুমি যা শিখতে পারবে, আমি এখানে রেখে রেখেছি সৃজনফল। তেজস্ক্রিয়তা কি এটা ব্যাখ্যা করতে পারবে, ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে। আরো কিছু সৃজনফল আছে এখানে। আমি আজকে যেটা পড়াবো মূলত এই দুটা বিষয়ের উপর আমি তোমাদেরকে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা তোমাদের বইয়ের 209 নম্বর পৃষ্ঠা হলো 13 অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স। এটা পড়লে তোমরা জানতে পারবে 210 পৃষ্ঠার মধ্যে আছে 13-1 যে পার্টটা, সেটার মধ্যে আছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কি জিনিস সেটা আমি একটু তোমাদের সাথে আলোচনা করতেছি। তোমাদের বইতে যা আছে আমি তা প্রথমে একটু তোমাদেরকে রিডিং করে শোনাই, তারপরে তোমরা বুঝতে পারবে। ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল 1896 সালে দেখতে পান যে ইউরেনিয়াম ধাতুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিশেষ ভেদন শক্তি সম্পন্ন বিকিরণ অবিলম্ব নির্গত হয়। বেকেরেল আরো লক্ষ্য করেন যে মল থেকে এই বিকিরণ নির্গত হয় তা একটি সম্পূর্ণ নতুন মলে রূপান্তরিত হয়। এটি একটি নিউক্লিয় ঘটনা। ঘটনাটি স্বতঃস্ফূর্ত ও অবিরাম ঘটনা এবং সম্পূর্ণভাবে প্রকৃতি নিয়ন্ত্রিত। মানব সৃষ্ট কোনো বাহ্যিক প্রভাব যেমন চাপ, তাপ, বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্র এই রশ্মির নির্গমন বন্ধ করতে বা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে না। পরবর্তীকালে মাদাম কুরি ও তার স্বামী পিয়েরে কুরি একই রকম ঘটনা লক্ষ্য করেন। তারা দেখতে পান যে রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম প্রভৃতি ভারী মৌলের নিউক্লিয়াস থেকেও একই ধরনের বিকিরণ নির্গত হয়। এই বিকিরণ এখন তেজস্ক্রিয় রশ্মি বা রেডিও অ্যাক্টিভ রেস নামে পরিচিত। কোন মৌল থেকে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয় মৌল আলফা, বিটা ও গামা নামে 3 ধরনের শক্তিশালী রশ্মি নির্গমন করে। ফলে এরা ভেঙে অন্যান্য লঘুতর মৌলে রূপান্তরিত হয়। যেমন রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় অভ্যঙ্গনের ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সীসায় পরিণত হয়। তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য যে একক আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে বেকেরেল।
এখন এই যে আমি যেটুকু করলাম, এইটুকু থেকে আমরা মূল জিনিস যেটা জানতে পারি সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার সংজ্ঞা। তেজস্ক্রিয়তা কি সেটা আমি আবার বলছি। এখন সংজ্ঞা হিসেবে তেজস্ক্রিয়তার সংজ্ঞা: ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। এর একক হচ্ছে তেজস্ক্রিয়তার আন্তর্জাতিক একক হচ্ছে বেকেরেল। তেজস্ক্রিয়তার আবিষ্কার 1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, যেটা আমরা পাঠ থেকে পেয়েছি। এটির বৈশিষ্ট্য কি? তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য হচ্ছে এই মল আলফা, বিটা, গামা নামে তিনটি শক্তিশালী রশ্মি নির্গমন করে এবং এই রশ্মি নির্গমনের ফলে একসময় এই তেজস্ক্রিয় মল লঘুতর অন্য কোনো মৌলে রূপান্তরিত হয়। যেমন আমরা একটা কথা বলেছিলাম যে রেডিয়াম ধাতু, এটা একটা তেজস্ক্রিয় মৌল। এটি বিকিরণের ফলে এক পর্যায়ে এটা সীসায় পরিণত হয়। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, এটা আমরা বলেছি। এটি স্বতঃস্ফূর্ত, অবিরাম ও প্রকৃতি নিয়ন্ত্রিত ঘটনা এবং মানবসৃষ্ট কোনো প্রভাব এই তেজস্ক্রিয় রশ্মির পরে খাটে না। অর্থাৎ তার চাপ, তাপ, চুম্বক পদার্থের যে ক্ষেত্রের প্রভাব বা বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রের প্রভাব এই রশ্মির হ্রাসবৃদ্ধি ঘটাতে, নির্গমনের হ্রাসবৃদ্ধি ঘটাতে পারে না। এখন আমরা যাব যে তেজস্ক্রিয়তার ফলে যে তিনটা রশ্মি নির্গত হয়, আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মি, এগুলো সম্পর্কে তোমাদের পাঠ 13.2 যেটা 13.2 আছে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো, আমি পড়ছি। আলফা কণা। আলফা কণা হলো একটি হিলিয়াম নিউক্লিয়াস। এর নিউক্লিয়াসে রয়েছে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন। আলফা কণার ভেদন ক্ষমতা কম। এটি 6 সেন্টিমিটার বাতাসকে ভেদ করতে পারে না। এই কণা চুম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। এই কণা তীব্র আনায়ন সৃষ্টি করতে পারে এবং মারাত্মক ক্ষতিকর এবং বিপজ্জনক। এর ভর হাইড্রোজেন পরমাণুর ভরের 4 গুণ এবং আধান হচ্ছে 3.2 × 10⁻90 কুলম্ব। ফটোগ্রাফিক ফিল্ম ক্লাউড চেম্বার স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে এর উপস্থিতি নির্ণয় করা যায়। এই কণা জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রবাহ সৃষ্টি করে। এর বেগ হচ্ছে আলোর বেগের 10 ভাগ, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। এরপর আসতেছি বিটা রশ্মি বা বিটা কণা। এই কণা ঋণাত্মক আধানযুক্ত এবং চৌম্বক ও তড়িৎ ক্ষেত্রের দ্বারা অনেক বেশি বিক্ষিপ্ত হয়। এর দ্রুতি আলোর দ্রুতির 50 ভাগ, তবে 98 ভাগ পর্যন্ত এটা হতে পারে। এর ভর ইলেকট্রনের সমান, অর্থাৎ 9.11 × 10⁻31 কেজি। ফটোগ্রাফিক ফিল্ম ও ক্লাউড চেম্বার দিয়ে এর উপস্থিতি নির্ণয় করা যায়। এই কণা প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে। এর ভেদন ক্ষমতা আলফা কণার চেয়ে একটু বেশি। এর গতি 3 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত দ্বারা থামিয়ে দেওয়া যায়। বিটা কণা গ্যাসে যথেষ্ট আয়নায়ন সৃষ্টি করতে পারে। এরপরে আমরা আসি গামা রশ্মি। এই রশ্মি হচ্ছে আধান নিরপেক্ষ একটি তাড়িত চুম্বক তরঙ্গ, স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। এর কোনো ভর নেই। এর রশ্মি তড়িৎ ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। এর দ্রুতি আলোর সমান, অর্থাৎ 3 × 10⁸ ms−1। এই রশ্মির ভেদন ক্ষমতা অনেক বেশি। এটি বেশ কয়েক সেন্টিমিটার পুরু সীসার পাত ভেদ করতে পারে। দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও এই রশ্মি প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে। ফটোগ্রাফিক ফিল্ম
ক্লাউড চেম্বার ও গাইগার মুলার কাউন্টার দিয়ে এর উপস্থিতি নির্ণয় করা যায়। তাহলে আমরা আলফা কণা পেয়েছি, এগুলোকে যদি আমরা আবার সংক্ষিপ্ত করে যদি বলি তাহলে আবার যদি সংক্ষিপ্ত করে বলি তাহলে আলফা কণা এটি হিলিয়াম নিউক্লিয়াস, এর নিউক্লিয়াস আছে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন, এর বেদন ক্ষমতা সবচেয়ে কম, এটি 6 সেন্টিমিটার বাতাসকে ভেদ করতে পারে না, এটি চুম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, এটি তীব্র আয়ন সৃষ্টি করতে পারে, এটি মারাত্মক ক্ষতিকর ও বিপজ্জনক। এরপরে বিটা কণা এটি ঋণাত্মক আধান যুক্ত, এর দ্রুতি আলোর দ্রুতি 50 ভাগ, এটি চুম্বক ও বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা অনেক বেশি বিক্ষিপ্ত হয়, এটি 3 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত দ্বারা বাধাপ্রাপ্ত হয়, এটি গ্যাসে যথেষ্ট আয়ন সৃষ্টি করতে পারে। এরপরে গামা কণা, এই কণা আধান নিরপেক্ষ, এটি তড়িৎ চৌম্বক তরঙ্গ, এর কোনো ভর নেই, এই রশ্মি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, এর দ্রুতি আলোর সমান তথা 3 × 10⁻⁸ এর ভেদন ক্ষমতা অনেক বেশি। তাহলে আমরা জানলাম তেজস্ক্রিয়তা কি জিনিস, তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করেছেন, তেজস্ক্রিয়তার একক কি, এবং এই তেজস্ক্রিয় মূলগুলো কোন কোন রশ্মি নির্গত করে সেগুলোর বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। তাহলে কি কি রশ্মি নির্গত করে, 3টা রশ্মি নির্গত করে, আলফা, বিটা এবং গামা। এরপরে আমরা আসি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলতে আমরা কি বুঝি, তোমাদের পাঠ্য বইয়ের 13-3 পাঠ আমি এখান থেকে প্রথমে একটু পড়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা ভালো করে দেখো। একটি তেজস্ক্রিয় মৌলের কোন পরমাণুটি কখন ক্ষয়প্রাপ্ত হয় তা আমরা বলতে পারি না, কিন্তু কতগুলো পরমাণু কোন সময়ে ক্ষয়প্রাপ্ত হবে তা আমরা হিসেব করে বের করতে পারি। পরমাণুর ক্ষয় বিবেচনার জন্য একগুচ্ছ পরমাণু বিবেচনা করা হয়। যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে। অর্থাৎ কোনো তেজস্ক্রিয় মৌলের যতগুলো পরমাণু আছে সেই পরমাণুগুলো একসময় ক্ষয়প্রাপ্ত হতে হতে অর্ধেকে পরিণত হবে। যখন অর্ধেকে পরিণত হবে তখন এটাকে বলা হয় ওই পরমাণুর অর্ধায়ু। যেমন কোন মৌলে যদি 8 লক্ষটি তেজস্ক্রিয় পরমাণু থাকে তখন এর অর্ধেক অর্থাৎ 4 লক্ষ পরমাণু ক্ষয় হয়ে কোনো নতুন মৌলে এটা রূপান্তরিত হতে যে সময় লাগে তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে। পরবর্তী অর্ধায়ুর পর এতে অবশিষ্ট থাকবে 2 লক্ষ, আবার যখন এটা অর্ধায়ু হবে তখন তার পরমাণু সংখ্যা হবে 1 লক্ষ। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, অর্ধায়ু তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুটা কি জিনিস, সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময়ে, আমি যদি সংজ্ঞা হিসেবে যদি লিখি, যে নির্দিষ্ট সময়ে কোনো তেজস্ক্রিয় মৌলের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয় হয় তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে। আমি এটা একটু তোমাদেরকে লিখে দিই, তোমাদের বইতে তোমাদের সংজ্ঞা হিসেবে নাই, আমি বইতে এটা সংজ্ঞা হিসেবে লিখে দিই। যে নির্দিষ্ট সময়ে কোনো তেজস্ক্রিয় মৌলের
ঠিক অর্ধেক পরিমাণ হয় তাকে ওই বলে অধ্যায় বলে। এটা তোমরা সংখ্যাটা লিখে নিতে পারো, সংখ্যাটা তোমরা লিখে নিতে পারো, এটা বইতে সংখ্যা এইভাবে দেওয়া নেই। এরপরে এই তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় মল থেকে যে রশ্মি নির্গত হয় তেজস্ক্রিয় রশ্মি, এই তেজস্ক্রিয়তা আমরা কোথায় ব্যবহার করি, আমরা কেন ব্যবহার করি সেই জিনিসটা একটু আমরা বলি। 13-4 পাঠের মধ্যে আছে, তোমরা পড়ে নিবে। আমি প্রত্যেকটা পাঠ আলাদা আলাদা করে পড়তে গেলে অনেক সময় প্রয়োজন, আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করি, দুরারোগ্য যে ক্যান্সার রোগ এটা নিরাময়ে ব্যবহার করতে পারি, কিডনির ব্লকেট, থাইরয়েডের সমস্যা নির্ণয়ে এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে উন্নত জাতের বীজ তৈরিতে ব্যবহার করা হয়, বিশেষ ধরনের সার তৈরিতে ব্যবহার করা হয়। শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয় কাগজের গুরুত্ব নির্ণয়ে, ধাতব ধারাই যাচাই করতে। প্রত্নতাত্ত্বিক গবেষণায় ব্যবহার করা হয় লক্ষ লক্ষ বছরের পুরনো জিনিসের বয়স ও কাল নির্ধারণ। এখন এই তেজস্ক্রিয় সম্পর্কে আমাদের কিছু সচেতনতা প্রয়োজন। সেটা যেমন এটি থেকে মারাত্মক ক্যান্সার হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে পারে, মানসিক বিকারগ্রস্ততা সৃষ্টি হতে পারে, বিকলাঙ্গতা সৃষ্টি হতে পারে। যদি আমরা তেজস্ক্রিয় বিকিরণের থেকে যদি নিজেদেরকে রক্ষা করতে পারি, তাহলে এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো আমাদেরকে মানে সচেতনতা আমাদেরকে জানতে হবে যে কি কি এটা ক্ষতিকর প্রভাব আমাদের দেহের উপরে বা মানুষের উপরে বা জীব জগতের উপরে হতে পারে, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। তোমরা আরো ভালো করে পড়ে নিবে, পড়লে আরো ভালো করে তোমরা জানতে পারবে। এরপরে আমরা যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানতে চাইবো, সেটা আমাদের আজকে পাঠের সাথে আমি সিদ্ধান্তটা বুঝে নিতেছি এবং তেজস্ক্রিয়তার অর্থাৎ এবং সংখ্যা এটা মুছে নিতেছি, তোমরা অবশ্যই লিখে নিয়েছ। এখন যে পেপারটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ। খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা, ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ। এটা আছে তোমাদের বইয়ের 212 পৃষ্ঠা 13-6 পাঠে। এটাও তোমরা পড়ে আলোচনা করতেছি, তোমরা খেয়াল করো। এই ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে ইলেকট্রনিক্সটা কি। ইলেকট্রনিক্স হচ্ছে ভ্যাকুয়াম টিউব, বিশেষ ধরনের গ্লাস ও চিপসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রণ। যে ভ্যাকুয়াম টিউব, আমরা সেদিন যে এক্সরে টিউব আলোচনা করেছিলাম, সেটা একটা ভ্যাকুয়াম টিউব। সেই ভ্যাকুয়াম টিউবের ভিতর দিয়ে অথবা কোনো বিশেষ ধরনের গ্লাসের মধ্য দিয়ে অথবা কোনো চিপসের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহের যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এটাকে বলতেছি আমরা ইলেকট্রনিক্স। এই ইলেকট্রনিক্সের আবিষ্কার হয় 1883 সালে এডিসন পিয়ার আবিষ্কারের মাধ্যমে। আজকে থেকে প্রায় 100 বছর উপরে এটা ইতিহাস। এখন এডিসন ক্রিয়া কি?
এডিশন ক্রিয়াটা যদি একবার খুব সংক্ষেপে আমি যদি বলি, তোমাদের বইতে আছে, তোমরা পড়বে তো অবশ্যই, আমি একটু সংক্ষিপ্ত করে যদি বলি যে ক্রিয়া দিক পরিবর্তী এসি তড়িৎ প্রবাহকে একমুখী ডিসি তড়িৎ প্রবাহে রূপান্তর করে তাকে এডিশন ক্রিয়া বলে। বিজ্ঞানী থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি নিয়ে যখন কাজ করছিলেন তখন তিনি এই এডিসন ক্রিয়াটা আবিষ্কার করেন। এই এডিসন ক্রিয়া সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে 13-6 যে পাঠ, সেই পাঠে। আলেকজান্ডার ফ্লেমিং একজন ব্রিটিশ বিজ্ঞানী, এই এডিসন ক্রিয়াকে কাজে লাগিয়ে উনি ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন। এই টিউবটা রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে কাজ করে। পরবর্তীতে মার্কনি রেডিও অ্যাক্টিভ ওয়েভ বা সংক্ষেপে রেডিও আবিষ্কার করেন ডিটেক্টর হিসেবে। এটিও মূলত একটি ভ্যাকুয়াম টিউব। এখন এই ভ্যাকুয়াম টিউব এবং এডিসন ক্রিয়ার ফলে মার্কনি আবিষ্কার করেছেন, আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছেন বৈদ্যুতিক বাতি। এখানে কিছু নতুন কিছু টার্মস ফিজিক্সের তোমাদের জানা দরকার, সেটা আমি এখানে একটু আলোচনা করতেছি। এখানে একটা কথা আসবে ডায়োড। ডায়োডটা কি? আমি এটা মুছে দিতেছি, আচ্ছা ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ আছে, এখানে আছে একটা কথা ডায়োড। ডায়োড হচ্ছে এটি একটি ভ্যাকুয়াম টিউব। আমি বারবার ভ্যাকুয়াম টিউবের কথাটা এখানে আসতেছে। এতে দুটি ইলেকট্রোড থাকে বা তড়িৎদ্বার থাকে বলে এটিকে ডায়োড বলা হয়। এটির আরেক নাম হচ্ছে রেকটিফায়ার বা একমুখী কারক। এরপরে একটা আছে নাম ট্রায়োড। ট্রায়োডটা কি জিনিস? এটাও আমেরিকার একজন বিজ্ঞানী ডি ফরেস্ট ট্রায়োড, তিনি 3টি ইলেকট্রোড বিশিষ্ট ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন। তার একটি হচ্ছে অ্যানোড, একটি হচ্ছে ক্যাথোড, আর একটি হচ্ছে গ্রিড। তৃতীয় নম্বর যে তড়িৎদ্বার যেটা গ্রিড, এটি অ্যানোড থেকে ক্যাথোডে যে তড়িৎ প্রবাহ সেটাকে নিয়ন্ত্রণ করে। এবং এই ট্রায়োডটা অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করে। এর আরেক নাম হচ্ছে ট্রানজিস্টর, এটা অ্যাম্প্লিফায়ার। অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক, আর হচ্ছে রেকটিফায়ার বা একমুখী কারক। এটা হচ্ছে বিবর্ধক। এটা আরেকটা নাম হচ্ছে ট্রানজিস্টর। এখন আমরা আরেকটু এই ডায়োড ট্রায়োড সম্পর্কে আমরা আরেকটু বলতে যাচ্ছি। সেটা হচ্ছে ডায়োড এবং ট্রায়োড যে বাল্ব, যে টিউব, যেটা এটার আকার অনেক বড়। তোমরা এখানে একটু করে দেখবা, এখানে বইতে একটা চিত্র আছে ডায়োড ও ট্রায়োডের চিত্র, 212 পৃষ্ঠা। এই দেখো এই টিউবগুলো, বাল্বগুলো অনেক বড়। এই বড় বড় বাল্বগুলো বহন করতে অসুবিধা, এবং এগুলো দিয়ে আমাদের যে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলোতে এগুলোকে সেট করা খুব কষ্টকর।
সেজন্য কি করা হয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যে স্থাপন করার জন্য কি করা হয়েছে, বিজ্ঞানীরা ডায়োড ও ট্রায়োডের বিকল্প হিসেবে অর্ধপরিবাহী পিএন ট্রায়োড ও এনপিএন বা পিএনপি ট্রায়োড আবিষ্কার করেন, যা পরিবহনে এবং ব্যবহারে অত্যন্ত সুবিধাজনক। এরপরে আমি আরেকটা জিনিস আলোচনা করে তোমাদের এটা শেষ করব, সেটা হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। এটাকে সমন্বিত বর্তনী বলা হয়, আইসি। সমন্বিত বর্তনী। সমন্বিত বর্তনীটা কি? অনেকগুলো ইলেকট্রনিক্স উপাংশকে মাদারবোর্ডে সংযুক্ত করাতে সমস্যা দেখা দেওয়ায় বিজ্ঞানীরা আইসি আবিষ্কার করেন। আইসি হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি একটি নির্মাণ। সিলিকনের মতো যে অর্ধপরিবাহীগুলো আছে সেই অর্ধপরিবাহী দিয়ে তৈরি একটি নির্মাণ, যাতে আমাদের হাতের আঙ্গুলের যে নখ আছে, এই হাতের আঙ্গুলের নখের সমান একটা জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক পরিবর্তনই একীভূত করতে পারে। 1960 সালে এর আবিষ্কারের পর থেকে এই আইসি চিপসের ডিজাইনে বিপ্লব ঘটতে থাকে। আমরা এরপরে আগামী ক্লাসে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল ইলেকট্রনিক্স, অর্ধপরিবাহী এবং মাইক্রোফোনের স্পিকার সম্পর্কে আমরা জানব। এখানে যেটুকু আমরা পড়িয়েছি তোমরা এটুকু একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়া করবে। আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে বেশি কিছু এখান থেকে দিচ্ছি না এখন। তোমরা হোমওয়ার্ক দিবে, যতটুকু আমরা পড়িয়েছি যদি পারো এর বেশি থেকেও আরো তোমরা কি করবে, তোমরা 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর তৈরি করবে। 20টি এমসিকিউ। 2 নম্বর হচ্ছে তোমরা স্যার 16 তারিখের পরে কি স্কুল খুলবে? লিখে দিয়েছি, তোমরা এই সংখ্যাগুলো লিখবে। আমি একটা তোমাদেরকে বাড়তি কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মাইক্রোফোন ও স্পিকার এর গঠন কাজ। মাইক্রোফোন ও স্পিকারে গঠন ও কাজ বর্ণনা করো। আমি সংক্ষিপ্তভাবে দিলাম তোমাদেরকে। আগামী ক্লাসে আমরা এটা যখন কমপ্লিট করব তখন আমরা আরো সৃজনশীল প্রশ্ন দেব। তো আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আমার জন্য একটু দোয়া করবে। আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম।